আমার রেট বেশি, 4000-এর নিচে যাবো না। আজকে চল না চুমকি, তার পরের বার বাড়াই দিমনি। সর, চুমকি পরের বার নেওয়াতে বিশ্বাসী না। এই বলেই আজকেও 3টি কাস্টমারকে বিদেয় করে দিল চুমকি। চুমকি হলো এই নষ্টপাড়ার সবচেয়ে সুন্দরী পতিতা। হ্যাঁ, নষ্টপাড়ার মেয়ে চুমকি। বয়স 24 হবে, লম্বা 5 ফুট 5, গায়ের রং দুধে আলতা, টানা টানা চোখ, ঘন লম্বা চুল। প্রথম দেখাতে যে কেউ পাগল হবার উপক্রম। চুমকির সাজসজ্জা দেখে তাকে এখানকার লাগে না। ওর চড়া সাজ এই মেয়ে সাজে না, তাই হয়তো ওর আগে পিছিয়ে সব কাস্টমাররাই খোরে। মনে হয় কোনো ভালো ফ্যামিলির মেয়ে। আসলে ওরকম অনেক কাস্টমারই আসে চুমকির কাছে, কিন্তু ও একজনকে ছাড়া আর কারো কাছেই যায় না। পুরো 1 বছর ধরেই চুমকি তার কাছে যায়। ওর যত টাকা দরকার ওই লোকই দেয়। উনি বেশ ভালো ব্যবসায়ী। ইদানিং ওই লোকটা আসছে না। যাবার আগে 20 দিনের টাকা দিয়েও গিয়েছিল চুমকির জন্য। আর আজ 21তম দিন। চুমকির আজকে মনটা ভালো না। ওর মায়ের জন্মদিন আজকে। মায়ের কথা খুব মনে পড়ছে ওর, তাই ও মানুষ দেখে রেট বলছে। কাজ করার কোনো ইচ্ছেই আজকে নেই। যদিও সবার থেকে রেট সবসময় চুমকিরই বেশি থাকে, তবে হাজার চাইলেও অন্য কারোর সাথে চুমকি যায় না। আবার কেউ বলারও নেই, কেননা সবার থেকে বেশি চুমকিই কামায়। এখানে হোক সেটা একজনের থেকেই। লোকটা আসলে শারীরিক চাহিদা মেটাতে আসে না, সে আসে মনের খোরাক জোগাতে চুমকির কাছে আসে। চুমকির এই নষ্টপাড়ায় প্রায় 1 বছর ধরে আছে। ওর মা বাবা কেউ নেই। মায়ের অসুখের জন্যই মূলত নষ্টপাড়ায় আসা চুমকির। কিন্তু এখানে থেকেও নিজের মান সম্মান শেষ করে দিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে জীবনের কালো অধ্যায়ের মধ্যে পা বাড়িয়ে এত টাকা খরচ করেও মাকে বাঁচাতে পারেনি ও। মাত্র 9 মাসের মাথায় মাকে হারিয়ে ফেলে। তারপর আর কি? পুরনো জীবনে ফিরেনি কেন চুমকি? কারণ কেউ তাকে গ্রহণ করবে না। অবশ্য চুমকি চেষ্টাও করেছিল, কিন্তু ফলাফল শূন্য। আর তার যে একটা ছোট বোন আছে, তাকেও তো মানুষ করতে পারবে না। তাই শত অনিচ্ছা সত্ত্বেও চুমকি এই নষ্ট কাজ করছে এবং একটি এতিমখানাও চালাচ্ছে। প্রতি মাসে বেশ কিছু টাকা দেয় ওখানে। চুমকির বোন ওখানেই থাকে। চুমকি জানে ওখানে থাকলে ওর বোন ভালো থাকবে। এদিকে আজকেও প্রতিদিনের মতো কাস্টমাররা এসে ভিড় লাগিয়েছে। সবাইকে বিদায় করে দিয়ে ঘুমিয়ে গেছে চুমকি। আসলে চুমকির বয়সের মেয়েদের জীবনে বিয়ে হবার স্বপ্ন থাকে, স্বামী সন্তানের স্বপ্ন থাকে, কিন্তু ওর জীবনে তো এমন কিছুই নেই, নিরামিষ জীবন। তাই কোনো রকম ঘুম আসলেই ওর কাছে সবচেয়ে শান্তি লাগে। আর এতিমখানাতে গেলে রাত 3টে বাজে। চুমকির দরজায় ধাক্কা দিচ্ছে আঁখি। রুহিবু বড় আপায় ডাক দিছে, দরজা খোলো দি। আর তোমার কাস্টমার মইরা গেছে বউ, একটা গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি উনি মইরা গেছে, আজকা খবর পাইছি। তখন সাথে সাথেই দরজা খুলে কিছুটা রেগে চুমকি বলল, তোরে রুহি বলে ডাকতে নিষেধ করছি। এখানে কেউ জানে না আমার নাম রুহি। তুই ওভাবে আমার আর ডাকবি না। আচ্ছা বউ, আর ডাকমু না, খেয়াল আসিল না এই ঘটনা শোনার পর। চুমকিরও খারাপ লাগছে মানুষটার জন্য, কিন্তু পড়ে গেল চিন্তায়। কারণ এখন ওকে আবার কারো কাছে পাঠিয়ে দিবে নিশ্চয়ই। তখন ভয় পেতে লাগলো চুমকি। এখন আসি আখির প্রসঙ্গে। আখি হচ্ছে রুহিদের সাথে একজন মেয়ে। ও রুহিকে খুব পছন্দ করে। রুহির প্রতি ওর কোনো হিংসে কাজ করে না, বরং রুহিকে নিজের বোন ভাবেও। এবার আসল কথা হলো, এই মুহূর্তে চুমকির ডাক পড়েছে এখানকার ঠাকুর আপার কাছে, মানে নিপার কাছে, যে এই পল্লীর সর্দারণী। আর তার ডাক পড়া মানে কোনো জরুরি কাজ আছে। রুহির ছদ্মনাম চুমকি। চুমকি, এত দেরি কেন করলি? কতক্ষণ ধইরা ডাকাইতাছিলাম। আমি ঘুমাইতেছিলাম আফা। রাইতে আবার কিসের ঘুম? আজকে আমার ছুটি। হো, মনে পড়ছে। আচ্ছা শুন, তোর নতুন কাস্টমার ইরাজ সাহেব এইটা, যা ভিতরে নিয়ে যা। আর এক রাইতে 40,000 দিতে রাজি হয়েছে তোর রূপের কথা শুই না। এরে মানা করা আমার ভালো মনে হয় নাই, তাই আজকে তোর মানা করতেও কাস্টমার নিছি। তুই চিন্তা করিস না, ক্যাশ দিছে সব টাকা। এবার নিয়ে যা সাহেবরে, আর ভালোভাবে খেজমত করিস সাহেবের। চুমকি মনে মনে ভাবছে, এই মহিলা আমারে শান্তি দেবে না। মুখের মিষ্টি খালি টাকা আদায়ের সময় এক প্রকার ভীতিও কাজ করছে মনে। কিরে চুমকি, নিয়ে যা। আচ্ছা। ছেলেটার দিকে চুমকি না তাকিয়েই বলল, দাঁড়ায় আছেন কেন? তখনই নিপা কঠিনভাবে তাকালো চুমকির দিকে। তখন চুমকি স্বাভাবিক গলায় বলল, সাহেব চলেন। তারপর লোকটাকে নিজের ঘরে এনে বসতে বলে চুমকি ফ্রেশ হয়ে একটা গোল্ডেন কালারের শাড়ি পরে আসলো। চুলগুলো খোলা, কপালে ছোট্ট একটা গোলাপি টিপ, বেশ দারুণ লাগছে ওকে। চুমকি এবার ঘরে এলো, লোকটার দিকে তাকালো। তাকিয়ে বেশ অবাক লাগলো।
কারণ এর বয়স 28 বা 30 হবে। খুবই সুদর্শন একজন পুরুষ। যে কোনো মেয়েই তাকে বিয়ে করতে চাইবে, কারণ যে কোনো মেয়েই তার মতো পুরুষকেই নিজের জীবনের সঙ্গী হিসেবে চাইবে। লোকটা একটা নীল পাঞ্জাবি পরা বেশ টিপটপ গোছানো মানুষ। বয়স 30 হবে। হাতে একটা ছোট মদের বোতল, সেটা থেকে লোকটা মদ খাচ্ছে। নেশা ধরেছে ওকে ভালোভাবেই। চুমকি তখন তাকে দেখে মনে মনে ভাবছে, এরকম একজন লোকের নষ্ট পাড়ায় আসার কি প্রয়োজন, মাথায় ধরছে না। এসব ভাবতে ভাবতেই চুমকি লোকটার পাশে এসে বসলো। আর পাশে বসতেই ছেলেটা ওর কাছে এসে পড়ল। চুমকির বেশ ভয় করছে। ছেলেটা ওর গা ঘেঁষে একদম কানের কাছে এসে আস্তে করে বলল, রুহি। ডাকটা শুনেই চুমকির চোখ বড় হয়ে গেল, কারণ এই নাম একটা কাস্টমারের মুখে শুনে চুমকির ভিতরের রুহি যেন জেগে উঠল। এই নামের এই নষ্ট পাড়ার অস্তিত্ব রাখেনি। আজ প্রথম কেউ ওর অপরিচিত ওকে এই নামে ডাক দিল। চুমকি তখন প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকালো রাহুলের দিকে। রাহুল নেশায় ধুতো, কিন্তু সে আবারও বলে উঠল, রুহি, এই রুহি, কথা বলো না কেন? চুমকির খুব কান্না পাচ্ছে। ও নিচের দিকে তাকিয়ে আছে। আরও মুখে কি বলবে, কী বা বলার আছে, তাই চুপ করে বসেই আছে মূর্তির মতো। কারণ ও তো চুমকি না, ও তো রুহি। নিজের নাম, নিজের অস্তিত্ব আজ কিছুই তোর অবশিষ্ট নেই। কিন্তু নিজের নাম প্রতিটা মানুষের খুব প্রিয় হয়। ভালোবাসার একটা জিনিস হয় যা সবাই মরার আগ পর্যন্ত পাল্টাতে চায় না। কিন্তু ভাগ্যের কি লেখনি, রুহি নামটা থেকে পর্যন্ত আজ এই মেয়েটা বঞ্চিত, যেই নামটা অনেক ভালোবাসা দিয়ে ওর বাবা মা রেখেছিলেন। ওদিকে রাহুল রুহিকে কথা বলার জন্য বলছে, কিন্তু চুমকি কিছুই বলছে না, বলার কোনো কথা নেই। আর সব থেকে বড় কথা, এই ছেলেটিকে আজ প্রথম দেখছে চুমকি। ওর রুহি জীবনের সাথেও কখনো এর পরিচয় ছিল না। আর এই অন্ধকার জগতে আসার পরে তো একজন লোক ছাড়া কারো সাথেই চুমকির কথাও হয়নি। আর এই পল্লীতে কখনো এই লোকটাকে দেখাও হয়নি। তবে উনি চিনে কিভাবে আমাকে, এই সব ভাবছে রুহি। রাহুল তখন হুট করে মাটিতে বসে পড়ে আর বলতে থাকে, জান, শোনো, আমি আর কখনো ওই কাজ করব না। তুমি প্লিজ ফিরে আসো আমার জন্য, না হলেও আমাদের সেই স্মৃতিগুলোর জন্য ফিরে আসো। তুমি তো আমার রুহি, আমার বাচ্চার একমাত্র অবলম্বন তুমি। তুমি কি জানো না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাহলে তুমি কেন চলে গেলে আমাকে রেখে? প্লিজ চলে আসো আমার রুহি, আমি তো তোমার সব কথা শুনি। রুহি, প্লিজ রুহি। এরকম বলেই কান্না করছে রাহুল, খুব কান্না করছে। চুমকি তখন বুঝতে পারল তার জীবনে নিশ্চয়ই কোনো প্রেমিকা ছিল, যার নাম রুহি ছিল, এবং লোকটা তাকে অসম্ভব রকমের ভালোবাসতেন। আর এই জন্যই লোকটা এভাবে কান্না করছে। চুমকি তখন রাহুলের কথাগুলো শুনে আঁচ করতে পারল ও কত কষ্টের মধ্যে আছে। রাহুলের অবস্থা দেখে ভালোই বোঝা যাচ্ছে ও যে পরিমাণে নেশা করেছে, ওর এখন ঘুম প্রয়োজন। তাই চুমকি রাহুলকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিয়ে পাশেই বসলো। কিন্তু রাহুল ঘুমাতে চাইছে না। ও চুমকির পায়ে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ অবস্থায় বলছে, আমাকে প্লিজ এভাবে ফেলে যেও না, আমি মরে যাব। প্লিজ রুহি, প্লিজ। এখন রাহুল হিতাহিত জ্ঞান কাজ করছে না। মনের কষ্টগুলো বের হয়ে আসছে। চুমকির মন বলছে এই কষ্টগুলো চাপা কষ্ট, কাউকে বলতে না পারা কষ্ট। আজকের চুমকি যদি আগে রুহি হতো, তবে এই মুহূর্তে স্বাভাবিক থাকতে পারতো না, কান্নায় ভেঙে পড়তো। কিন্তু এখন কান্না আসে না আগের মতো, কারণ এই দুনিয়ায় পা দেওয়ার পরের থেকেই জীবন্ত লাশ হয়ে গেছে রুহি। নতুন নামের সাথে নতুন মনও যেমন জন্মেছে ওর। কঠোর একটা মন, যা সম্পূর্ণ রূপেই খুব কঠিন, যেখানে কারোর জন্য মায়া, মমতা, ভালোবাসা কিছুই নেই। আর থাকবেই বা কিভাবে? এটা এমন একটা জগৎ যেখানে এসবের বিন্দুমাত্র জায়গা নেই। এদিকে রাহুল ঘুমিয়ে পড়েছে। চারিদিকে আলো ফুটে উঠেছে। চুমকির এই সময় ঘুমানোর কথা, কিন্তু কেন যেন আজ ঘুম পাচ্ছে না। চুমকি খেয়াল করলো রাহুলের ঘুমন্ত মুখটার দিকে, দেখতে বেশ মায়াবী। চুমকির খুব জানতে ইচ্ছে করছে আসল ঘটনা কি ঘটেছে এই ছেলেটির জীবনে। তার কান্না, দুঃখ এসব কেন যেন মিথ্যে মনে হচ্ছে না। মনে হচ্ছে এর কষ্টগুলো খুব প্যারা দেয়, শান্তি দেয় না একটুও। কিছুক্ষণ পর চুমকি উঠে পায়চারি করছে, আবার বসে থাকছে। এভাবে করতে করতে সকাল 9টা বেজে গেল। রাহুলের ঘুম ভাঙল। সেই সময় চুমকি দাঁড়িয়ে আছে খাটের কোণে। রাহুল উঠে বসে চুমকির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সামনে এসে ওর হাতটা ধরে বলল, বাসায় চলো প্লিজ, আমি সব পেমেন্ট করে দিচ্ছি। তোমার আর এই জাহান্নামে থাকা লাগবে না। আমি জানতাম না তুমি এরকম একটা নরকে বাস করছো। আমাকে মাফ করে দিও পারলে, কিন্তু আগে বাড়ি চলো।
কথাগুলো বলতে বলতে রাহুলের যেন চোখগুলো লাল হয়ে গেল। চুমকি আরও আশ্চর্য হয়ে গেল, যে লোকটার হুঁশ আসার পরেও আমাকে বাড়ি ফিরতে বলছে এবং অন্য কেউ ভাবছে, আবার নামও আমারই বলছে। ব্যাপারটা চুমকিকে বেশ এলোমেলো করে দিচ্ছে। তখন চুমকি বলল, আপনি কাকে বলছেন কথাগুলো? আমাকে বলছেন? তুমি ছাড়া এখানে আর কে আছে? আমি আপনাকে চিনি না, কখনো দেখিও নি। আর আমাকে একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ, আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? আর আমি আপনার রুহি না, আমি চুমকি। তুমি আমার ওয়াইফ অ্যান্ড দ্যাটস এনাফ। অনেক বেশি বলছো তুমি। আমার উপর তোমার অভিমান থাকতে পারে, কিন্তু তার মানে তো এটা না যে তুমি আমাদের সম্পর্ক অস্বীকার করে ফেলবে। আমি ম্যানেজারকে কল দিচ্ছি, কিছুক্ষণের ভিতরে সব ফর্মালিটি কমপ্লিট হয়ে যাবে আর আমরা বাসায় ব্যাক করতে পারবো। তুমি চেঞ্জ করে আসো, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি জান। এই বলেই রাহুল তার ম্যানেজারকে কল দিয়ে বলল, ম্যানেজার, সব ব্যবস্থা করো। একবারের জন্য জাস্ট ইন 10 মিনিট আমার ওয়াইফকে আমি এই নরকে সহ্য করতে পারছি না। চুমকি তখনও ঠাই দাঁড়িয়ে আছে এসব কথা শুনে, আর রাহুলের দিকে দেখছে। তখন রাহুল জিজ্ঞেস করলো, বাথরুম কোথায়? চুমকি হাত দিয়ে ইশারা করে ডান দিকে দেখালো। তারপর রাহুল ফ্রেশ হতে চলে গেল। এরই মাঝে কে যেন চুমকির দরজায় কড়া নাড়ল। চুমকি দরজা খুলে দেখে নিপা দাঁড়িয়ে আছে। কোনো কাম আছে আফা? আমারে ডাক দিতেন। যা, তৈরি হইয়া আয়, তোর তো আজকা এখানে শেষ দিন। মানে? মানে তুই এই সাহেবের লগে যাবি এখনই। কেন আফা? এখন থেইকা তুই তোর সাথেই থাকবি রে। তোর কপাল খুইলা গেছে গা, জলদি যা। ঠিক তখনই রাহুল ফ্রেশ হয়ে বের হয়। নিপা রাহুলকে দেখে একটা হাসি দিয়ে বলল, সাহেব, কালকে রাতে কোনো কষ্ট হয় নাই তো? না, অনেক দিন পর শান্তির ঘুম ঘুমিয়েছি। আমরা এখন বের হতে হবে। রুহি, তুমি ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। তখন নিপার দিকে তাকালো চুমকি। নিপা ইশারায় বলল যেতে। চুমকি ফ্রেশ হতে গেল আর ভাবছে, নিপা এত সহজে আমাকে ছেড়ে দিল? নিশ্চয়ই এ সাহেব অনেক টাকা দিছে, না হলে নিপা এত ভালো না। কিন্তু উনি আমাকে নিতে কেন চাচ্ছে? আমার মতো এমন একটা মেয়ে প্রতি রাতে কিছু টাকা দিলেই উনি পেয়ে যাবে, তবে একেবারে কেন নিতে চাচ্ছে? কারণটা কি কিছুই বুঝতে পারছি না। প্রায় 10 মিনিট পর চুমকি ফ্রেশ হয়ে এলো। হলুদ একটা শাড়ি পরা, ভেজা চুলগুলো কোমরের নিচ পর্যন্ত আছে। কোনো সাজ নেই চেহারায়, কিন্তু এতই সুন্দর লাগছে যেন একটা পরী দাঁড়িয়ে আছে। রাহুল তখন ফোনে কথা বলছিল। তখনই চুমকি বের হয়েছে, আর রাহুল ফোন রেখে এক দৃষ্টিতে চুমকিকে দেখছে। আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এসব কিছুই যেন মাথায় খেলছে না। চুমকি এর মাঝে একবারও তাকালো না রাহুলের দিকে। বাথরুম থেকে বের হবার পরেই একবার শুধু আর চোখে রাহুলের দিকে তাকিয়েছিল, তারপর আর তাকায়নি। এরপর চুমকি আলমারির কাছে গেল সব কাপড় গোছানোর জন্য। রাহুল তখন ওর কাছে গিয়ে হাতটা ধরল। চুমকি তখন তাকিয়ে দেখলো রাহুলের দিকে। প্রশ্নবোধক নজর নিয়ে তখন রাহুল বলল, কি করছো? কাপড় গুছাই, যাওয়া লাগবে না? হ্যাঁ জান, যাওয়া লাগবে, তবে এগুলো কিছুই নেওয়া লাগবে না। ওই যে দেখো, তোমার নতুন একটা শাড়ি আমি আনিয়ে রেখেছি, সাথে ব্লাউজ, এক সেট গহনা আর কিছু মেকআপের জিনিসও আছে। তুমি তৈরি হয়ে নাও কেমন? এই বলে রাহুল আবার কাকে যেন ফোন দিল। চুমকি ব্যাগটা খুলে দেখলো কি সুন্দর শাড়ি, গহনা, বেশ দামিও জিনিসপত্রগুলোর। সব জিনিস বের করে দেখার পর রাহুলের দিকে ও আবার তাকিয়ে দেখলো আর মনে মনে বলল, আসলে কি এগুলো আমি নিজে পারবো? রাহুল তখন কান থেকে ফোনটা সরিয়ে বলল, তুমিই পরবে এগুলো, পরে আসো তাড়াতাড়ি প্লিজ জান। চুমকির খুব অবাক লাগলো। ও মনে মনে বলল, সাহেব শুনলো কিভাবে? থাক, আপাতত মনে মনে কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি তৈরি হয়ে আসি, না হলে এবার বকা দিতে পারে। ঠিক 10 মিনিটে চুমকি তৈরি হয়ে গেল। এবার ওদের বের হবার সময় হয়ে গেল। চুমকি রুম থেকে বের হয়েই দেখলো আঁখি দাঁড়িয়ে আছে। চোখে পানি এসে গেছে ওর। বউ, তোমারে অনেক মনে পড়বো, আমারে ভুইলা যাইবা? না রে আখি, আমি তোরে কিভাবে ভুলবো? তুই তো আমার সুখে দুঃখে ছিলি, সারা জীবন তুই আমার আপন বোনের মতন। সাহেব, রুহি বউয়ের খেয়াল রাখেন। আখি, তুমি চিন্তা করো না। ভালোভাবে থাকিস, সাহেবের খেদমত করিস ঠিক মতো। চুমকি শুধু মাথা ঝাঁকিয়ে বলল। রাহুলের গাড়ি এসেছে। ওরা দুজন এবং রাহুলের ম্যানেজার সহ বের হয়ে গেল নষ্টপাড়া থেকে চুমকির জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে। এখন তো আর এই চুমকি নামের প্রয়োজন নেই, কেননা ওকে যিনি নিয়ে গিয়েছেন তার কাছেও রুহি। তবে রাহুলের ম্যানেজারকে চুমকি আগে থেকেই চেনে। এই লোক প্রায় আখির কাছে আসতো। এই মুহূর্তে রুহির খুব ভালো লাগছে, আবার একই চিন্তাও লাগছে যে আসলে ওকে নিয়ে কই যাচ্ছে উনি।
আবার উনি ওকে নিজের প্রেমিকার মতো করে বোধন কেন করছে? কিছু কি জিজ্ঞাসা করব তাকে, নাকি করব না? একদম দ্বিধায় পড়ে গেল রুহি। পরেও ভাবলো যাই হবে, যেই নরকে ছিলাম এর চেয়ে তো খারাপ আর কিছু হতে পারে না। ম্যানেজার তখন রাহুলকে বলল, স্যার, আমি আসার সময় খাবার নিয়ে আসছি। আপনি আর ম্যাডাম তো কিছু খাননি এখনো? না, খাইনি, খাবার দাও। এরপর রাহুল খুব যত্ন করে খাবারের প্যাকেটটা খুলে রুহির মুখের সামনে নিয়ে বলল। আমি তোমাকে খাইয়ে দেই। রুহি কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। রাহুলের চাহনিতে এত মায়া যে রুহি না বলতে পারল না। মাথা ঝাঁকিয়ে বলল। রাহুল রুহিকে খাইয়ে দিচ্ছে। রুহির ভালো লাগছে, কেউ তার মতো একটা মেয়েকেও এভাবে যত্ন করছে। আর এমনিতেও সকাল থেকে যেন শখটিই পাচ্ছে ও। ওকে খাইয়ে রাহুল নিজেও খেয়ে নিল। তারপর ম্যানেজারকেও জিজ্ঞেস করলো ও খেয়েছে কিনা। ম্যানেজার বলল ও খেয়েই এসেছে সকালে। প্রায় 12টার দিকে বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি থামলো। রাহুল তখন রুহিকে বলল, বের হও রুহি, আমাদের বাসায় এসে গেছে। রুহি দেখলো কি বিশাল বাড়ি, বাইরে থেকেই লাগছে যেন এক মহল। তখন ম্যানেজার বলল, ছোট সাহেব, আপনি খুশি তো? আই এম রিয়েলি হ্যাপি। আজকে তুমি না থাকলে আমি আমার রুহিকে কখনো খুঁজে পেতাম না। থ্যাঙ্কস আ লট। রুহি তাকিয়ে আছে তাদের দিকে, ও কিছুই বুঝতে পারছে না। এরপর রাহুল, রুহি আর ম্যানেজার সবাই বাসার ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভিতরটা বেশ সুন্দর করে গোছানো। রুহি বুঝতে পারলো রাহুল খুব